সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে 2019-20 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বাগতম। একাদশ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণীতে উন্নীত সকল শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভালো ও সুস্থ আছো। আজ অনলাইন ক্লাস কার্যক্রমে আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক অর্থনীতি বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। আজ তোমাদের ক্লাস নিব আমি অর্থনীতি দ্বিতীয় পত্র। অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শিরোনাম বাংলাদেশের অর্থনীতি পরিচয়। তাহলে আজ তোমাদের ক্লাস নিব বাংলাদেশের অর্থনীতির পরিচয়। আজকের আলোচনায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো তা হলো বিশ্বায়ন কি তা বলতে পারবে, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কি তা জানতে পারবে, বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন তা জানতে পারবে। প্রথমে আমরা আসি বিশ্বায়ন কি। বিশ্বায়নকে এক একজন এক একভাবে কিংবা নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ব্যাখ্যা করা যায়। বিশ্বায়ন হলো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বাণিজ্যকে বাধাহীনভাবে বিশ্বব্যাপী পরিচালনা করার রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা হলো বিশ্বায়ন। আবার বিশ্বায়ন বলতে বোঝায় সারা বিশ্বে পণ্য ও পুঁজির অবাধ প্রবাহ। বিশ্বায়ন বিশ্বের ধনী দরিদ্র সকলকে প্রভাবিত করেছে। এটি একটি বহুমুখী ধারণা। কোনো দেশে এমন কোনো খাত নেই যাকে বিশ্বায়ন স্পর্শ করেনি। বিশ্বায়ন বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে। আর এই বিশ্বায়ন একত্রীকরণে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম। আর এই বিশ্বায়ন থেকে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সুবিধাও গ্রহণ করেছে। যেমন সুবিধাগুলো হলো দরিদ্র দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগের ফলে উৎপাদন শক্তি বৃদ্ধি। অর্থাৎ বাংলাদেশ কিংবা বাংলাদেশের ন্যায় অনেক দরিদ্র দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং এই বৈদেশিক বিনিয়োগের ফলে উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর হলো যে মুক্তবাজার অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতায় বজায় থাকার ফলে ভোক্তা স্বার্থ রক্ষা পাচ্ছে। অর্থাৎ বিশ্বায়নের ফলে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর মুক্তবাজার অর্থনীতিতে সকল ক্রেতা কিংবা ভোক্তার অবাধ প্রবেশ প্রস্থান যেমন রয়েছে, তেমনিও বিক্রেতা কিংবা উৎপাদনকারীরও অবাধ প্রবেশ বা প্রস্থান সুযোগ রয়েছে। ফলে কোনো একক কোনো বিক্রেতা বা উৎপাদনকারী ভোক্তাকে শোষণ করতে পারছে না এই বিশ্বায়নের ফলে। অর্থাৎ বিশ্বায়নের ফলে পূর্ণ পুঁজির বাজার সৃষ্টি হয়েছে। আর পূর্ণ পুঁজির বাজারে ক্রেতার স্বার্থ কিংবা ভোক্তার স্বার্থ রক্ষা হচ্ছে। 3 নম্বর হলো যে আমদানি রপ্তানি অবাধ হওয়ায় যে কোনো পণ্য বিশ্ববাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি। অর্থাৎ বিশ্বায়নে আমদানি রপ্তানি অবাধ সুযোগ রয়েছে। অর্থাৎ কোনো একটি দেশ তার উৎপাদিত পণ্য রপ্তানি যেমন করতে পারবে, তেমনি বা পরোক্ষভাবে অপর একটি দেশ যে পণ্যটি উৎপাদিত হবে না বা তার পার্শ্ববর্তী বা অপর একটি দেশ উৎপাদন হবে সেই দেশ হতে
সেই পণ্য আমদানি করার সুযোগ রয়েছে। অর্থাৎ বিশ্ববাজারে আমদানি রপ্তানি একটি অবাধ প্রবাহ সুযোগ সৃষ্টি হয়েছে এই বিশ্বায়নের ফলে। 4 নম্বর হলো যে শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অবাধ বিনিময়। অর্থাৎ বিশ্বায়ন শিক্ষার একটি অবাধ সুযোগ সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে কোনো একজন ছাত্র তার উচ্চশিক্ষা লাভের জন্য অন্য একটি দেশে যাওয়ার সুযোগ রয়েছে, তেমনি শিল্প, সাহিত্য, সংস্কৃতিরও সুযোগ রয়েছে। যেমন আমরা আমাদের সংস্কৃতির পাশাপাশি অন্য অন্য দেশের সংস্কৃতি সম্পর্কেও পরিচিত লাভ করেছি শুধুমাত্র বিশ্বায়নের ফলে। অর্থাৎ বিশ্বায়ন সংস্কৃতির একটি অবাধ প্রবাহ সৃষ্টি করে দিয়েছে। 5 নম্বর হলো যে বিশ্বায়নের ফলে চরম ও তুলনামূলক সুবিধা তত্ত্বের মাধ্যমে বিশ্বে উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিশ্বায়নের ফলে কী হয়েছে, যে উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। সে কিসের ভিত্তিতে? চরম এবং তুলনামূলক সুবিধা তত্ত্বের ভিত্তিতে। অ্যান্ড তুলনামূলক বা চরম সুবিধা তত্ত্বটা কি? যে দেশ যে পণ্য উৎপাদনে সুবিধা লাভ করবে সেই দেশ সেই পণ্য উৎপাদন করবে এবং তা রপ্তানি করবে। অর্থাৎ যে দেশটি যে পণ্য উৎপাদনে, যেমন বাংলাদেশ শ্রমনিবিড় পণ্য উৎপাদনে তুলনামূলকভাবে সুবিধা লাভ করে। যেমন গার্মেন্টস শিল্প একটি কি শ্রমনিবিড় পণ্য, যার ফলে গার্মেন্টসের উৎপাদিত পণ্য বাংলাদেশ উৎপাদন করবে এবং যে দেশ শ্রমনিবিড় নয় বরং মূলধন নিবিড় সেই দেশে পণ্যটি রপ্তানি করবে। যেমন বাংলাদেশ তার উৎপাদিত গার্মেন্টস পণ্য আমেরিকা কিংবা আমেরিকার মতো উন্নত দেশগুলো বা মূলধন নিবিড় দেশগুলোতে তা গার্মেন্টস পণ্য রপ্তানি করবে। আর মূলধন নিবিড় দেশগুলো বাংলাদেশের ন্যায় শ্রমনিবিড় দেশগুলো হতে শ্রমনিবিড় পণ্যগুলো আমদানি করবে। অর্থাৎ এক্ষেত্রে তুলনামূলক সুবিধার তত্ত্বের প্রেক্ষিতে বাংলাদেশ তার গার্মেন্টস পণ্য উৎপাদনে সুবিধা ভোগ করবে এবং বিশ্বায়নের ফলে বাংলাদেশের সাথে আমেরিকা কিংবা আমেরিকার ন্যায় উন্নত দেশগুলোর সাথে বা মূলধন নিবিড় দেশগুলোর সাথে একটি বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। এটি কি বিশ্বায়নের একটি সুফল। আচ্ছা, আমরা আসি এখন যে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অবস্থান। অর্থাৎ বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এখন বর্তমান অবস্থান কেমন। বৈশ্বিক প্রেক্ষিতে যে প্রবল প্রতিযোগিতাপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের আইনগত অবস্থা রক্ষা ও দাবি আদায়ের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে দর কষাকষি করে চলছে। সেক্ষেত্রে বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের দাবি আদায়ের ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশসমূহে ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে দর কষাকষির ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। বিশ্বে বাজারভিত্তিক অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে 44তম এবং ক্রয় ক্ষমতার দিক থেকে 32তম। দ্রুত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান যে অবস্থান তা হলো যে ক্রয় ক্ষমতার দিক থেকে 32তম আর বাজার অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 44তম। আর এই উন্নয়ন বা প্রবৃদ্ধি অর্জনে যেসব খাত ভূমিকা পালন করেছে তা হলো কৃষিখাত। অর্থাৎ বাংলাদেশকে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থান তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছে বাংলাদেশে সেটি হলো কৃষিখাত। অর্থাৎ কৃষিখাতের অভূতপূর্ণ সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশ আজ বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ একসময় খাদ্যে ঘাটতি ছিল, কিন্তু বাংলাদেশ এখন
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যেমন 2018-19 অর্থ বছরে ধানের উৎপাদন 34.5 মিলিয়ন টন। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। জিডিপিতে কৃষিখাতের অবদান 13.6%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অবস্থান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে, এক্ষেত্রে এই অবস্থান পিছনে কৃষিখাত সবচেয়ে বিরাট ভূমিকা পালন করছে। কৃষিখাতের উন্নয়নের ফলে কৃষির উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, একই দিকে আমাদের আমদানির অর্থাৎ খাদ্যপণ্য যে আমরা আমদানি করতাম, তা আমদানি এখন করতে হচ্ছে না, শুধুমাত্র কৃষিখাতের উন্নয়নের ফলে বা কৃষিখাতের উৎপাদন বৃদ্ধির ফলে। তারপরে সেই কৃষিখাতের পরে আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো বাংলাদেশের পোশাক শিল্প। পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এক্ষেত্রে পোশাক খাতের পোশাক শিল্পের মধ্যে আছে যে নিটওয়্যার ও তৈরি পোশাক। এই নিটওয়্যার এবং তৈরি পোশাক এর উন্নয়নের ফলে কিংবা তৈরি পোশাক ও নিটওয়্যারের সম্প্রসারণের ফলে একদিকে বাংলাদেশে কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এই পোশাক শিল্পের সবচেয়ে বড় যে অবদান, যে আমাদের নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এক্ষেত্রে উৎপাদিত পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারছি এবং রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি। বর্তমানে পোশাক শিল্পের অর্থাৎ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান অবস্থান বৈশ্বিকতে, এই অবস্থানের পিছনে পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে আসি আমরা জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙ্গা শিল্প। বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত হিসেবে দাঁড়িয়েছে জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙ্গা শিল্প। এই জাহাজ ভাঙ্গা এবং জাহাজ নির্মাণ শিল্প বর্তমানে একটি সম্ভাবনাময় খাত হিসেবে বাংলাদেশে অভ্যন্তরীণ যে জাহাজের চাহিদা পূরণের পাশাপাশি নতুন নতুন জাহাজ বাংলাদেশ রপ্তানি করছে। ইতিমধ্যে ডেনমার্ক একাধিক জাহাজ বাংলাদেশ থেকে আমদানি করেছে, যা আমাদের দেশে জাহাজ নির্মাণ শিল্পের একটি মাইল ফলক হিসেবে দাঁড়িয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ, চায়না, কোরিয়া ও জাপানের সাথে তুলনা করা যায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ছোট ও মাঝারি সাগরে চলার মতো জাহাজ নির্মাণে সক্ষমতা অর্জন করেছে। তারপরে আসি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো রেমিটেন্স প্রবাহ। এই রেমিটেন্স প্রবাহের সবচেয়ে যে অবদান রাখছেন আমাদের দক্ষ মানব সম্পদ। এই দক্ষ মানব সম্পদ রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। অর্থাৎ প্রবাসী বাঙালি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে, যার ফলে আমাদের দেশে বর্তমানে রিজার্ভ এর পরিমাণ 39.40 বিলিয়ন ডলার, যা প্রায় 40 বিলিয়ন ডলারের কাছাকাছি। একটি দেশের আমদানি মূল্য পরিশোধে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ
একটি দেশে পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে আমদানি ব্যয় নির্বাহ করা অসম্ভব বা কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কোনো একটি দেশের স্থিতিশীল মুদ্রা রিজার্ভ হলো যে কমপক্ষে 3 মাস আমদানি ব্যয় নির্বাহ করা যাবে ঠিক সমপরিমাণ মুদ্রা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকবে কেন্দ্রীয় ব্যাংকে। কিন্তু বর্তমানে বাংলাদেশে এখন যে রিজার্ভ এর পরিমাণ তা দিয়ে 9 মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব হবে বলে অর্থনীতিবিদগণ বলছেন। অর্থাৎ এদেশের একটি শক্তিশালী অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলার পিছনে এই রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর আসি আমাদের যে মানব সম্পদ। যে দেশ মানব সম্পদের যত উন্নত সে দেশ তত উন্নয়নে বেগবান হচ্ছে। যদি মানব সম্পদকে দক্ষ সম্পদে পরিণত না করা যায় তবে দেশের উন্নয়ন স্থায়ী উন্নয়ন হবে না, অর্থাৎ কোনো স্থিতিশীল উন্নয়ন করা সম্ভব হবে না কিংবা টেকসই উন্নয়ন করা সম্ভব হবে না। তার ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। যেমন প্রত্যেকটি জেলা এবং উপজেলা পর্যায়ে কারিগরি স্কুল এবং কলেজ স্থাপন করছে। প্রতিটি জেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিভিন্ন যেমন নার্সিং ইনস্টিটিউট, বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলছেন, অর্থাৎ দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে এবছর 3 ধাপ অগ্রগতি লাভ করেছে। 189 দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান 136তম, অর্থাৎ 3 ধাপ অতিক্রম করে বাংলাদেশ এখন 136তম অবস্থানে রয়েছে। এই মানব সম্পদ যত উন্নয়ন করা সম্ভব হবে ততই দেশের উন্নয়ন বেগবান হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। এই মানব সম্পদ উন্নয়নে সরকার বিভিন্নভাবে সহযোগিতা প্রণোদনা দিয়ে আছে। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম যে বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এখন একটি কি মাইল ফলক হিসেবে কাজ করছে এবং বাংলাদেশ বিশ্বের মাঝে একটি রোল মডেল হিসেবে আবির্ভাব লাভ করেছে। আচ্ছা, এখন আসি যে বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের সম্ভাবনা। বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আবির্ভাব লাভ করেছে। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান শুধু রাজনৈতিক সহিংসতা ছাড়া সামাজিক, ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের বিবেচনায় আনলে দেখা যায় যে 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ এখন তার যৌবনে পদার্পণ করেছে। বর্তমানে বিশ্বের যে কোনো দেশের সাপেক্ষে বাংলাদেশ একটি উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। এইচডিজি অর্জনে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলছে। এদেশে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা খাতে দ্রুত উন্নতি লাভ করছে। এক্ষেত্রে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হল কৃষিখাত, যা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে কৃষিখাত সবচেয়ে বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত। এই কৃষিখাতে উন্নয়নের ফলে বাংলাদেশ একদিকে যেমন খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করছে, অন্যদিকে বাংলাদেশের যে খাদ্য শস্যপণ্য আমদানি ব্যয় মেটাতে হতো তা এখন আমদানি করতে হচ্ছে না। আরেকটি সম্ভাবনার খাত হলো তৈরি পোশাক। তৈরি পোশাকের উন্নয়নের ফলে এদেশে যেমন মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে, গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে এবং নতুন নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে। তারপর একটি সম্ভাবনা খাত হলো জাহাজ নির্মাণ শিল্প, যা বর্তমানে একটি বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত হিসেবে দাঁড়িয়েছে। জাহাজ নির্মাণ শিল্পের আবির্ভাব
বা বিকাশ ঘটায়। বাংলাদেশে নতুন নতুন জাহাজ, ছোট বড় বা মাঝারি ধরনের জাহাজ উৎপাদন করছে এবং তা রপ্তানি করতেছে। এক্ষেত্রে বাংলাদেশে কর্মসংস্থান একটি সুযোগ সৃষ্টি হচ্ছে। তারপরে আছে 4 নম্বর রেমিটেন্স প্রবাহ। অর্থাৎ আমাদের দেশের যে উন্নয়নের বেগমন তা রেমিটেন্সের অবদান অপরিসীম। এই রেমিটেন্সের প্রবাহ আরও বেগবান করার জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আয়োজন করেছে এবং বিভিন্ন দেশের সাথে কূটনীতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে নতুন নতুন শ্রমবাজার তৈরি করছে, যা আমাদের রেমিটেন্সকে আরও বেগবান করবে। 5 নম্বর হলো মানব সম্পদ। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করা যায় তাহলে এদেশে উন্নয়ন আরও বেগবান হবে। কাজে মানব সম্পদ এদেশে একটি অন্যতম সম্পদ হিসেবে আবির্ভাব হবে। 6 নম্বর হলো যে বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে উন্নয়নের যে বেগবান এর পিছনে সবচেয়ে অবদান রাখছে আমাদের বিদ্যুৎ। অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ একটি দেশের উন্নয়নের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। আর এই লক্ষ্যে সরকার 2021 সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ করছে। সর্বশেষ হলো যে ভৌগোলিক অবস্থান। একটি দেশ তার ভৌগোলিক অবস্থানগত দিক থেকেও একটি সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বে আবির্ভাব লাভ করে। তারই ধারাবাহিকতা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে দাঁড়িয়েছে শুধুমাত্র ভৌগোলিক অবস্থান কারণেও। ভৌগোলিকভাবে আমরা যথেষ্ট বা বিশ্বের মাঝে একটি সুবিধাগত অবস্থানে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখলাম, যে বিনিয়োগ কী, বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অবস্থান এবং বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন। আশা করি তোমরা যে যেখানে থাকবে সবাই ভালো এবং সুস্থ থাকবে। আর আজকের যে লেসন নিয়ে আলোচনা হলো তা তোমরা অবশ্যই নিজ নিজ গৃহে অবস্থান করে এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।